আজকে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আজকে আমি যে দুটো অসুখ নিয়ে আলোচনা করব সেই দুটো অসুখ হলো ক্রনিক ব্রঙ্কাইটিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এখন এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অসুখটা আমাদের সবার কাছে সিওপিডি নামেই বেশি পরিচিত। এই দুটো অসুখে ঢোকার আগে আমি একটু বলে নেব হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ওপর বাংলায় সহজ করে লেখা আমার একটা ছোট্ট বই আছে, প্রায় 60 পাতার মতন। এই বইতে ব্লাড প্রেশার কেন বাড়ে, হাই ব্লাড প্রেশার কত রকমের হয়, ব্লাড প্রেশার কমানোর জন্য কি কি ওষুধ ব্যবহার করা হয়, ওই ওষুধগুলো কেমন করে কাজ করে ইত্যাদি এবং ইত্যাদি সব কিছুই সহজভাবে ব্যাখ্যা করা আছে। আশা করি এই বইটা আপনাদের সবারই উপকারে আসবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ওই বইটা কেনার জন্য। এই বইটা কিনতে চাইলে ভিডিওতে দেওয়া QR কোডটা স্ক্যান করলে লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটে। এই বইটার দাম করা হয়েছে মাত্র 219 টাকা। আপনি আমাজন থেকে কিনতে গেলে এই বইয়ের দাম অনেক বেশি পড়ে যাবে, কারণ এই বইটা USA থেকে পাবলিশ হয়েছে, অনেক দেশে বিক্রি হচ্ছে, ফলে ওরা আমাজন ডলারে ওরা বিক্রি করছে। সেজন্য আমি অনুরোধ করব আপনারা এই বইটা কিনলে ভিডিওতে দেওয়া QR কোডটা স্ক্যান করলে লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটে। আপনার 219 টাকায় এই বইটা আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এখন আসা যাক ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখ দুটোর আলোচনায়। এখন আমি ব্যাখ্যা করব আজকের আলোচনার জন্য কেন আমি এই দুটো অসুখকে অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডিকে বেছে নিলাম। এর কারণ হলো আমার আগের আলোচনাটা ছিল হাঁপানির ওপর, এবং এই দুটো অসুখের উপসর্গের দিক থেকে হাঁপানির সঙ্গে অনেক সাদৃশ্য আছে। ফলে একজনের পক্ষে উপসর্গ দেখে হাঁপানি থেকে এই দুটো অসুখকে আলাদা করা খুব কঠিন হয়ে পড়ে। অধিকন্তু প্যাথোলজির দিক থেকেও এই দুটো অসুখের সঙ্গে হাঁপানির অনেক সাদৃশ্য আছে। ফলে প্যাথোলজির কথা ভেবে হাঁপানি থেকে এই দুটো অসুখকেও আলাদা করা খুব কঠিন হয়ে পড়ে। অধিকন্তু সাধারণ লোকেদের মনে এই অসুখ দুটোর সম্বন্ধে সঠিক সায়েন্টিফিক কোনো ধারণা নেই। প্লাস প্রত্যেকের জানা উচিত যে এই দুটো অসুখের প্রধান কারণ হলো অনেক দিন ধরে প্রচুর পরিমাণে ধূম্রপান অর্থাৎ বিড়ি বা সিগারেট খাওয়া। এবারে আসি আমাদের মূল আলোচনায়। এখন আমরা ব্যাখ্যা করব হাঁপানির সঙ্গে এই দুটো অসুখের অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখের সাদৃশ্য কোথায়। হাঁপানির সঙ্গে এই দুটো অসুখের সাদৃশ্যগুলো হলো শ্বাসনালীর ইনফ্লামেশনস অফ এয়ারওয়েজ অর ব্রঙ্কাস। অর্থাৎ হাঁপানিতে যেমন শ্বাসনালী বা এয়ারওয়েতে একটা ইনফ্লামেশনস বা প্রদাহ থাকে, তেমনি এই ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতেও শ্বাসনালীতে একটা ইনফ্লামেশনস বা প্রদাহ থাকে। কিন্তু এই ইনফ্লামেশনসের কারণগুলো হলো আলাদা আলাদা। হাঁপানি বা অ্যাজমার ইনফ্লামেশনসের প্রধান কারণ হলো অ্যালার্জি, আর সেখানে ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখ দুটোতে ইনফ্লামেশনের কারণ হলো অতিরিক্ত স্মোকিং ফলোড বাই ব্যাকটেরিয়াল অর ভাইরাল ইনফেকশনস। অনেক দিন ধরে ব্রঙ্কাইটিস থাকার ফলে ফুসফুসে এমফাইসিমাটাস চেঞ্জ হয়, যে অসুখটার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সিওপিডি। অর্থাৎ
ব্রঙ্কাইটিস প্লাস এমফাইসিমা ইজ ইকুয়াল টু সিওপিডি। এই এমফাইসিমা সম্বন্ধে আমরা পরে আবার আলোচনা করব। অতএব ব্রঙ্কাইটিস এবং সিওপিডির ইনফ্লামেশনসের কারণ হলো স্মোকিং এবং তার সঙ্গে ইনফেকশনস। হাঁপানির সঙ্গে ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখের দ্বিতীয় সাদৃশ্য হলো শ্বাসনালীর সংকোচন, ব্রঙ্কোস্প্যাজমস অর ব্রঙ্কোকনস্ট্রিকশনস। অর্থাৎ হাঁপানির মতো ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখ দুটোতেও ব্রঙ্কোকনস্ট্রিকশনস হয়, কিন্তু ব্রঙ্কাইটিস এবং সিওপিডির থেকে হাঁপানিতে ব্রঙ্কোকনস্ট্রিকশনসের তীব্রতা বা সিভিয়ারিটি অনেক বেশি। সেই জন্য ব্রঙ্কাইটিস এবং সিওপিডির থেকে হাঁপানিতে বেশি শ্বাসকষ্ট এবং তার সঙ্গে হুইচ বা সাঁই সাঁই শব্দ শুনতে পাওয়া যায়। হাঁপানির সঙ্গে ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখের তৃতীয় সাদৃশ্য হল শ্বাসনালীর মধ্যে মিউকাস নিঃসরণ, সিক্রেশনস ইন এয়ারওয়েজ। হাঁপানির মতন ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতে শ্বাসনালীতে বা ব্রঙ্কাল ট্রির মধ্যেও প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশনস হতে থাকে, কিন্তু হাঁপানির থেকে ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতে শ্বাসনালীর মধ্যে অনেক বেশি মিউকাস সিক্রেশনস হয়। সেই জন্য ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতে হাঁপানির থেকে কাশির সঙ্গে অনেক করে কফ বা স্পুটাম বেরোতে থাকে। হাঁপানির সঙ্গে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি অসুখের চতুর্থ সাদৃশ্য হল শ্বাসনালীর মধ্য দিয়ে বাতাসের প্রবাহে বাধা। একে বলা হয় এয়ারওয়ে অবস্ট্রাকশনস। অর্থাৎ শ্বাসনালীগুলো সরু হয়ে যাওয়ার জন্য এই তিনটে অসুখেই শ্বাসনালী বা ব্রঙ্কাসের মধ্য দিয়ে বাতাসের প্রবাহ বাধাপ্রাপ্ত হতে থাকে। এখন আমরা প্রত্যেকটা অসুখ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে আমরা আসব ব্রঙ্কাইটিস অসুখটার আলোচনায়। এই ব্রঙ্কাইটিস কথাটার অর্থ কি সেটা আমরা প্রথমে জানব। ব্রঙ্কাইটিস কথাটা সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ব্রঙ্কাস প্লাস আইটিস ইজ ইকুয়াল টু ব্রঙ্কাইটিস। এই আইটিস কথাটার অর্থ হলো ইনফ্লামেশনস বা প্রদাহ। অতএব ব্রঙ্কাইটিস কথাটার অর্থ হলো ব্রঙ্কাস বা ব্রঙ্কাল ট্রি বা শ্বাসনালীর ইনফ্লামেশনস বা প্রদাহ। সেই রকম ভাবে শরীরের অন্যান্য অঙ্গে ইনফ্লামেশনস হলে আমরা সেই অঙ্গের নামের সঙ্গে আইটিস কথাটা যোগ করে আমরা সেই অসুখটাকে বোঝাই। যেমন অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনসকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস, স্টোমাকের ইনফ্লামেশনসকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস, কারণ স্টোমাকের আরেক নাম হলো গ্যাস্ট্রো। জয়েন্টের ইনফ্লামেশনসকে বলা হয় আর্থ্রাইটিস ইত্যাদি এবং ইত্যাদি। এবারে আমরা আসি ব্রঙ্কাইটিসের শ্রেণী বিভাগে। সমস্ত ব্রঙ্কাইটিসগুলোকে প্রধানত দুটো গ্রুপে ভাগ করা হয়। এক, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং দুই, ক্রনিক ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের উপসর্গগুলো যখন তীব্র হয় তখন সেই ব্রঙ্কাইটিসকে বলা হয় অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এই অ্যাকিউট ব্রঙ্কাইটিসের প্রধান কারণ হলো ইনফেকশনস, এবং এই ইনফেকশনের আবার প্রধান কারণ হলো বিভিন্ন ধরনের ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি অর্থাৎ রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি এবং ইত্যাদি ভাইরাসের ইনফেকশনস। ভাইরাসের পরে অ্যাকিউট ব্রঙ্কাইটিসের কারণ হলো ব্যাকটেরিয়াল ইনফেকশনস। এই ব্যাকটেরিয়াগুলো হলো মাইকোপ্লাজমা, ক্লামিডিয়া, হিমোফিলাস, স্ট্রেপ্টোকক্কাস ইত্যাদি এবং ইত্যাদি। এবারে আসি ক্রনিক ব্রঙ্কাইটিসের আলোচনায়।
আমাদের পরবর্তী সমস্ত আলোচনা এই ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়েই হবে। তার কারণ হাঁপানি হলো একটা ক্রনিক অসুখ এবং তার সঙ্গে ক্রনিক ব্রঙ্কাইটিসেরই সাদৃশ্য আছে। অতএব এই ক্রনিক ব্রঙ্কাইটিসকেই আমাদের ক্রনিক হাঁপানির থেকে আলাদা করতে হবে। এখন আসি ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণ সম্বন্ধে। ক্রনিক ব্রঙ্কাইটিসের কিন্তু অ্যাকিউট ব্রঙ্কাইটিসের মতন ইনফেকশনের জন্য হয় না। ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রধান কারণ হলো স্মোকিং এবং স্মোকিং এবং স্মোকিং, তার সঙ্গে এয়ার পলিউশনস, তার সঙ্গে ফিউমস। এবারে আসি ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশন সম্বন্ধে। কখন আমরা বলবো যে একটা রোগী ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছে? ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশন হলো ইট ইজ পারসিস্টেন্ট কাফ with much sputum productions for most of the days of a month and for 3 consecutive months of a year and at least for 2 successive years at a time। অর্থাৎ পরপর 2 বছর ধরে, তার মধ্যে পরপর 3 মাসের মধ্যে প্রত্যেক দিন যদি কারুর প্রচুর কাফ এবং তার সঙ্গে প্রচুর স্পুটাম বেরোতে থাকে, তাহলে আমি বলবো ওই রোগী ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত। এখন আমরা আলোচনা করছি ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে। এখন আমরা আলোচনা করব ক্রনিক ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কাসে বা শ্বাসনালীর ভেতরে প্যাথোলজিক্যাল কি ঘটনা ঘটে। অর্থাৎ ব্রঙ্কাইটিস হলে নর্মাল ব্রঙ্কাস থেকে এখনকার ব্রঙ্কাসের তফাৎ হলো: 1. সোয়েলিং or edema of bronchial mucous membrane, একে বলা হয় ব্রঙ্কিয়াল ইডেমা। অর্থাৎ এখন ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কাসের মিউকাস মেমব্রেনটা ফুলে যাবে, সোয়েলিং হবে, তাকেই বলা হয় ব্রঙ্কিয়াল ইডেমা। 2. সিক্রিশন ফ্রম ব্রঙ্কিয়াল মিউকাস মেমব্রেন, অর্থাৎ ব্রঙ্কিয়াল সিক্রিশনস। ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কাসের ভেতরের মিউকাস মেমব্রেন থেকে প্রচুর পরিমাণে মিউকাস সিক্রিশনস হতে থাকবে। 3. স্প্যাজম অফ দ্য স্মুথ মাসলস অফ ব্রঙ্কাস, একে বলা হয় ব্রঙ্কোস্প্যাজমস। অর্থাৎ শ্বাসনালীগুলো সরু সরু হয়ে যাবে। এই হলো 3টে প্যাথোলজিক্যাল ডিফারেন্স বিটুইন নর্মাল ব্রঙ্কিয়াল ট্রি অ্যান্ড দ্য ব্রঙ্কিয়াল ট্রি অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। একটু আগেই আমরা আলোচনা করলাম ক্রনিক ব্রঙ্কাইটিস এবং নর্মাল ব্রঙ্কাসের মধ্যে তফাৎ। ওই আলোচনা থেকে আমরা জানলাম ব্রঙ্কাইটিস হলে শ্বাসনালীর ভেতরের মিউকাস মেমব্রেন ফুলে যায়, ওখান থেকে প্রচুর মিউকাস সিক্রিশন হতে থাকে এবং ব্রঙ্কো কনস্ট্রিকশনস হয়। এবারে আমরা ছবিতে সেটা দেখব। এই হলো লাংস এবং তার ভেতরে ব্রঙ্কিয়াল ট্রি বা বিভিন্ন ব্রঙ্কাস, যার ভেতর দিয়ে বাতাস লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে ঢোকে। এই ব্রঙ্কাসকে এখানে বড় করে দেখানো হয়েছে। এটা হলো নর্মাল ব্রঙ্কাসের ছবি এবং এটা হলো একটা ব্রঙ্কাসের ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রঙ্কাইটিসের ব্রঙ্কাসের ভেতরে মিউকাস মেমব্রেনটা ফুলে গেছে, ওখান থেকে প্রচুর মিউকাস সিক্রিশনস হচ্ছে এবং ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য এই ব্রঙ্কাসটা রেডিয়াসও ছোট হয়ে গেছে। তার ফলে ওর ভেতর দিয়ে বাতাস প্রবাহের যে জায়গাটা সেটাও খুব সরু হয়ে গেছে। আর এটা হলো নর্মাল ব্রঙ্কাস, তার মিউকাস মেমব্রেন ফোলেনি এবং তার মধ্যে কোনো মিউকাস সিক্রিশনস হয়নি এবং এই ব্রঙ্কাসের রেডিয়াস বা ব্যাসার্ধ অনেক ওয়াইড, তার ফলে এর ভেতর দিয়ে বাতাস চলাচলের কোনো বাধা বা অবস্ট্রাকশনস নেই। এবারে আমরা জানব ক্রনিক ব্রঙ্কাইটিসের উপসর্গগুলো কি কি। আগেই আলোচনা করা হয়েছে যে ক্রনিক ব্রঙ্কাইটিসের উপসর্গগুলো কম বেশি প্রায় ক্রনিক হাঁপানির মতন। অতএব ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রধান উপসর্গগুলো হলো কাশি বা কাফ, প্রচুর কফ, expectorations of large amount of sputum এবং শ্বাসকষ্ট বা
ব্রেথলেসনেস। কিন্তু এখানে অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিসে কাশিটা হাঁপানির থেকে বেশি হয় এবং কাশির সঙ্গে প্রচুর কফ উঠতে থাকে। সেখানে হাঁপানিতে এতটা কাশি হয় না এবং কফ ওঠে না বললেই চলে। শ্বাসকষ্ট হাঁপানিতে বেশি হয়, ব্রঙ্কাইটিসে অতটা শ্বাসকষ্ট হয় না। এখন আমরা জানব ক্রনিক হাঁপানি এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের মধ্যে পার্থক্যগুলো কি কি, অর্থাৎ কেমনভাবে বলবো যে এই রোগী ক্রনিক হাঁপানির আর এই রোগী ক্রনিক ব্রঙ্কাইটিসের। এখন সেই পার্থক্যগুলো করার উপায় হলো, এক, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হাঁপানি দুটো অসুখই ক্রনিক এবং দুটো ক্ষেত্রেই ইনফ্লামেশন থাকে। কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিসের ইনফ্লামেশনের বা প্রদাহের কারণ হলো প্রচুর বিড়ি বা সিগারেট খাওয়া, আর সেখানে হাঁপানির ইনফ্লামেশনের বা প্রদাহের প্রধান কারণ হলো পরিবেশনের দূষণ, অ্যালার্জি এবং জেনেটিক। দ্বিতীয় ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মধ্যে পার্থক্য হলো, ব্রঙ্কাইটিসের প্রধান উপসর্গ হলো কাশি এবং তার সঙ্গে প্রচুর কফ ওঠা। সেখানে যদিও হাঁপানিতে অল্প স্বল্প কাশি থাকে এবং তার সঙ্গে অল্প স্বল্প কিছু কফ ওঠে, কিন্তু হাঁপানির প্রধান উপসর্গ হলো শ্বাসকষ্ট বা ব্রেথলেসনেস বা বুকে চাপ চাপ অনুভব করা, যাকে বলা হয় টাইটনেস অফ চেস্ট, এবং তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের সময় সাঁই সাঁই, যাকে বলা হয় হুইচ শব্দ। সেখানে ক্রনিক ব্রঙ্কাইটিসে অতটা শ্বাসকষ্ট হয় না, শুধু কাশি আর প্রচুর কফ। এখন আমরা যে অসুখটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিওপিডি। আমরা আগেই জেনেছি যে এই সিওপিডি অসুখটার ফুল ফর্ম হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখন আমরা আসি এই সিওপিডি অসুখটার মূল আলোচনায়। অনেক দিন অর্থাৎ বছরের পর বছর ক্রনিক ব্রঙ্কাইটিস থাকার পর যখন ফুসফুসের এমফাইসিমা ডেভেলপ করে, তখন সেই ক্রনিক ব্রঙ্কাইটিস অসুখটাকে আমরা নাম পরিবর্তন করে বলি সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে আমরা লিখতে পারি সিওপিডি ইজ ইকুয়াল টু ক্রনিক ব্রঙ্কাইটিস প্লাস এমফাইসিমা। এবারে আসা যাক এই এমফাইসিমা অসুখটা কি তার আলোচনায়। এই এমফাইসিমা হলো ফুসফুসের একটা রোগ যেখানে দুটো ঘটনা ঘটে। ওয়ান, ছোট ছোট অনেকগুলো বেলুনের মতো অ্যালভিওলাসগুলোর দেওয়াল নষ্ট হয়ে যায় এবং তারপর সেই অ্যালভিওলাসগুলো জুড়ে গিয়ে তৈরি করে একটা বড় বেলুনের মতো একটা অ্যালভিওলাস। এবং দুই, ওই অ্যালভিওলাসগুলোর দেওয়ালের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। এই হলো নর্মাল লাংসের মাইক্রোস্কোপিক পিকচার বা ছবি। এই ছোট ছোট এগুলো বেলুনের মতো অ্যালভিওলাই, অনেক অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই হলো ছোট ছোট বেলুনের মতো এবং বাতাস আলটিমেটলি ব্রঙ্কাসের মধ্য দিয়ে এসে এই অ্যালভিওলাসের মধ্যে ঢোকে। অ্যালভিওলাসের দেওয়ালে সরু সরু রক্তনালী বা ক্যাপিলারি থাকে, সেগুলোকে বলা হয় পালমোনারি ক্যাপিলারি। অ্যালভিওলার বাতাস থেকে অক্সিজেন ক্যাপিলারি রক্তের মধ্যে ঢোকে এবং ক্যাপিলারি রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এসে আবার অ্যালভিওলাসের মধ্যে ঢোকে। এইভাবে পরিবেশ থেকে অক্সিজেন অ্যালভিওলাসের বাতাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢোকে এবং আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড আবার অ্যালভিওলাসের বাতাসের মধ্যে দিয়ে আবার পরিবেশে বেরিয়ে যায়। এমফাইসিমা হলো কি হয়, এই ছোট ছোট অ্যালভিওলাসগুলো জুড়ে গিয়ে একটা বড় অ্যালভিওলাস তৈরি করে। কারণ এমফাইসিমাতে অনেকদিন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকার জন্য
এই ছোট ছোট অ্যালভিওলাসগুলোর দেওয়াল নষ্ট হয়ে যায়, তখন তারা একসঙ্গে জুড়ে গিয়ে একটা বড় অ্যালভিওলাস তৈরি করে। এবং তার সঙ্গে কি হয়, ওই অ্যালভিওলাসগুলোর দেওয়ালে ইলাস্টিসিটিও নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আমি আবার পরের আলোচনায় আসছি। এবারে আমরা জানবো এই ছোট ছোট অ্যালভিওলাইগুলো জুড়ে গিয়ে একটা বড় অ্যালভিওলাস তৈরি করলে তাতে আমাদের কি অসুবিধা হয়। অনেকগুলো ছোট ছোট অ্যালভিওলাই জুড়ে গিয়ে একটা বড় অ্যালভিওলাস তৈরি করলে তাদের সমগ্র সারফেস এরিয়া কমে যায়। তার ফলে ফুসফুসের মধ্য দিয়ে রক্তে অক্সিজেন ঢোকার পরিমাণ এবং ফুসফুসের মধ্য দিয়ে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসার পরিমাণ কমে যায়। এবারে আমরা জানব অ্যালভিওলাইগুলোর দেওয়ালের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেলে আমাদের কি অসুবিধা হয়। অন্যদিকে অ্যালভিওলাইগুলোর দেওয়ালের ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য ওই অ্যালভিওলাইগুলোর সংকুচিত ও প্রসারিত হওয়ার ক্ষমতা কমে যায়, প্রসারিত অবস্থাতেই থেকে যায়। ফলে একটা ফুসফুসের অধিকাংশ অ্যালভিওলাই যদি এই রকম প্রসারিত অবস্থায় থেকে যায়, তাহলে পুরো ফুসফুসটাই প্রসারিত অবস্থায় থেকে যাবে। এই হলো অ্যালভিওলাস, বড় অ্যালভিওলাস, এর ইলাস্টিসিটি কমে গেছে, তার ফলে এরা সংকুচিত এবং প্রসারিত হতে পারছে না, প্রসারিত অবস্থায় থেকে গেছে। ফলে পুরো লাংসটা এইভাবে প্রসারিত অবস্থায় থেকে যাবে, তা সংকুচিত এবং প্রসারিত হতে পারবে না। সেই জন্য ফুসফুসটা তখন আর সংকুচিত ও প্রসারিত বা ছোট ও বড় হতে পারবে না। ফলে এই এমফাইসেমাতে পরিবর্তিত হয়ে যাওয়া ফুসফুসের মধ্যে হাওয়া বা বাতাস কম ঢুকবে এবং বেরোবে। ফলে ফুসফুসের মধ্য দিয়ে রক্তে কম অক্সিজেন ঢুকবে এবং ফুসফুসের মধ্য দিয়ে রক্ত থেকে কম কার্বন ডাইঅক্সাইড বেরোবে। ফলে সিওপিডি রোগীর রক্তে অক্সিজেনের পরিমাণ কম হতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। এটাই হলো সিওপিডি রোগীর শ্বাসকষ্টের কারণ। এখন আমরা জানব একটা অ্যালভিওলাসের দেওয়ালের ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য কেন এই অ্যালভিওলাসগুলো ছোট হওয়া এবং বড় হওয়া বা সংকোচন প্রসারণ কমে যায়। এই হলো একটা নর্মাল অ্যালভিওলাস। এটা ঠিক একটা হাইলি ইলাস্টিক রাবার ব্যান্ডের মতো বা গাটারের মতো। যখন আমরা শ্বাস নিই, যখন অ্যালভিওলাসের মধ্যে হাওয়া ঢোকে বা বাতাস ঢোকে, তখন এই অ্যালভিওলাসের দেওয়ালের ইলাস্টিসিটির জন্য এটা প্রসারিত হয়ে এত বড় হয়ে যায়। তখন অ্যালভিওলাসের সাইজ এত বড় হয়ে যায় এবং অনেকটা বাতাস ধরে থাকে। তখন এই বাতাস থেকে অক্সিজেন অ্যালভিওলাসের দেওয়ালে অবস্থিত ক্যাপিলারির মধ্যে ঢোকে এবং ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আবার অ্যালভিওলাসের বাতাসের মধ্যে ঢোকে। কিন্তু যখন আমরা শ্বাস ছাড়ি, তখন অ্যালভিওলাসের দেওয়ালটা হাইলি ইলাস্টিসিটির জন্য আবার কুঁকড়ে গিয়ে বা সংকুচিত হয়ে আবার তার নর্মাল অবস্থায় ফিরে আসে। ফলে তখন অ্যালভিওলাসের মধ্য থেকে বাতাস আবার বেরিয়ে যায়। কিন্তু যদি ক্রনিক ব্রঙ্কাইটিসের জন্য এমফাইসেমা ডেভেলপ করার জন্য যখন এই অ্যালভিওলাসের দেওয়ালে ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাবে, তখন এই প্রসারিত এবং সংকুচিত হতে পারবে না, ওই প্রসারিত অবস্থাতেই থেকে যাবে। তখন সেটাকে আমরা বলছি এমফাইসেমা। ফলে এই প্রসারিত হয়ে থাকার জন্য অ্যালভিওলাসটা সংকুচিত এবং প্রসারিত হতে পারছে না, তার ফলে পুরো ফুসফুসটাও সংকুচিত এবং প্রসারিত হতে পারবে না। ফলে ফুসফুসের মধ্যে হাওয়া বা বাতাস কম ঢুকবে এবং আমাদের রক্তে কম অক্সিজেন ঢুকবে এবং রক্ত থেকে কম কার্বন ডাইঅক্সাইড বেরোবে। এবারে আমরা সিওপিডি হওয়ার কারণ নিয়ে আলোচনা করব। সিওপিডি হওয়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত ধূমপান, জেনেটিক এবং পরিবেশের দূষণ। কিন্তু সিওপিডির প্রধান কারণ হলো ধূমপান। যেহেতু বছরের পর বছর ক্রনিক ব্রঙ্কাইটিস থাকার জন্য সিওপিডি ডেভেলপ করে, সেই হেতু সিওপিডি হবার প্রধান কারণ
ক্রনিক ব্রঙ্কাইটিসের মতন দীর্ঘদিনের অতিরিক্ত ধূমপান। কিছু ক্ষেত্রে অবশ্য জেনেটিক কারণের জন্যও এমফাইসিমা হয়। এই জেনেটিক কারণ হলো আলফা-1 অ্যান্টিট্রিপসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের ঘাটতি। লাংসে বা ফুসফুসের অ্যালভিওলাসের দেওয়ালে ট্রিপসিন এবং অ্যান্টিট্রিপসিন নামে দু ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ট্রিপসিন অ্যালভিওলাসের দেওয়ালগুলোকে ভেঙে দেয় এবং অ্যালভিওলাসগুলোকে জুড়ে জুড়ে বড় অ্যালভিওলাস বা এমফাইসিমাটাস অ্যালভিওলাসে পরিণত করার চেষ্টা করে। কিন্তু নর্মাল লাংসে সেই ট্রিপসিনের কাজকে বাধা দেওয়ার জন্য অ্যান্টিট্রিপসিন নামক আরেক ধরনের কেমিক্যাল থাকে। ফলে ট্রিপসিন এবং অ্যান্টিট্রিপসিনসের ব্যালেন্সের জন্য আমাদের নর্মাল লাংস ঠিক জায়গায় থাকে। কিন্তু জেনেটিক কারণের জন্য যখন অ্যান্টিট্রিপসিনস নামক রাসায়নিক পদার্থটার ঘাটতি হয়, তখন ট্রিপসিন রাসায়নিক পদার্থটার ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়। তখন অ্যালভিওলাসের দেওয়ালগুলো নষ্ট হয়ে গিয়ে এবং তারা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে একটা বড় অ্যালভিওলাস বা এমফাইসিমাটাস লাংস তৈরি করে। ফলে জেনেটিক কারণের জন্যও আমাদের এমফাইসিমাটাস লাং এবং সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা আসব সিওপিডির উপসর্গগুলো নিয়ে। উপসর্গগুলো যেহেতু সিওপিডির ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে ডেভেলপ করে, সেই হেতু সিওপিডির উপসর্গগুলো ও ক্রনিক ব্রঙ্কাইটিসের মতন দীর্ঘস্থায়ী কাশি এবং তার সঙ্গে কফ বা স্পুটাম বেরোনো, তার সঙ্গে শ্বাসকষ্ট, বিশেষ করে যদি কেউ শারীরিক কিছু পরিশ্রম করে, মানে একটু হাঁটলো বা একটু কোনো কাজ করলো, তাতে শারীরিক পরিশ্রম করলে ওর শ্বাসকষ্ট হচ্ছে। আবার বলছি, যেহেতু অনেকদিন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকার পরে সিওপিডি ডেভেলপ করে, সেই হেতু সিওপিডির সমস্ত উপসর্গগুলো কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিসের মতন, অর্থাৎ খুব কাশি, তার সঙ্গে প্রচুর কফ বেরোনো এবং তার সঙ্গে শ্বাসকষ্ট যদি সে কিছু শারীরিক পরিশ্রম করে। আমরা আগেই জেনেছি যে ক্রনিক হাঁপানির সঙ্গে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি এর মধ্যে অনেক সাদৃশ্য আছে এবং সেই জন্য মাঝে মাঝে ক্রনিক হাঁপানি থেকে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডিকে আলাদা করা বেশ শক্ত হয়ে পড়ে। ক্রনিক হাঁপানি এবং ক্রনিক ব্রঙ্কাইটিস ও সিওপিডিদের মধ্যে সাদৃশ্যগুলো হলো, আমরা আগেই বলেছি, এই তিনটে ক্ষেত্রেই ক্রনিক কাশি বা কাফ, ক্রনিক স্পুটাম বেরোনো বা কফ বেরোনো, ব্রঙ্কোস্পাজম এবং তার জন্য কম বা বেশি শ্বাসকষ্ট। হাঁপানিতে শ্বাসকষ্ট উপসর্গটা বেশি, আর সেখানে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতে শ্বাসকষ্টটা কম। এবং এই দুটো অসুখে শ্বাসকষ্ট হয় যখন ওই রোগীরা কিছু কাজ করতে যায়। এই দুটো অসুখের প্রধান উপসর্গ হলো কাশি এবং তার সঙ্গে প্রচুর কফ বেরোনো। এখন আমরা আলোচনা করব হাঁপানির ব্রঙ্কোস্পাজম এবং ক্রনিক ব্রঙ্কাইটিস ও সিওপিডির ব্রঙ্কোস্পাজমের মধ্যে পার্থক্য। হাঁপানির ব্রঙ্কোস্পাজমের সঙ্গে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডির ব্রঙ্কোস্পাজমের পার্থক্য হলো, হাঁপানিতে যে ব্রঙ্কোস্পাজমটা হয় সেটা ইন্টারমিটেন্ট, অর্থাৎ মাঝে মাঝে হয়, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যখন হয় তখন কিন্তু একদম অ্যাকিউট হয়। এছাড়া দুটো অ্যাকিউট অ্যাটাকের মাঝখানে শ্বাসনালী বা ব্রঙ্কাসগুলো একদম স্বাভাবিক থাকে। সেখানে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডিতে শ্বাসনালীগুলো সব সময়ের জন্য, ভেরি ইম্পর্ট্যান্ট, সংকুচিত বা স্প্যাজম হয়ে থাকে এবং শ্বাসনালীগুলোর মধ্য দিয়ে বাতাসের প্রবাহ সব সময়ের জন্য, মাঝে মাঝে নয়, বাধাপ্রাপ্ত বা অবস্ট্রাক্টেড হতে থাকে। সেই জন্য এই অসুখের এইরকম নাম ক্রনিক
অবস্ট্রাক্টেড পালমোনারি ডিজিজ। এখন আমরা আলোচনা করব সিওপিডি অসুখটা সাধারণত কোন বয়সে হয়। এটাও কিন্তু ক্রনিক হাঁপানি থেকে সিওপিডি অসুখটাকে আলাদা করার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিওপিডি অসুখটা কিন্তু একদিনে হঠাৎ করে হয় না। আগে ব্রঙ্কাইটিস, তারপরে অনেক দিন ধরে ব্রঙ্কাইটিস থাকার ফলে ফুসফুসে এমফাইসিমা ডেভেলপ করে। এমফাইসিমা জিনিসটা কি সেটা একটু আগেই আমরা ব্যাখ্যা করেছি। এখন ব্রঙ্কাইটিস প্লাস এমফাইসিমা মিলে যে রোগটা হয় তাকেই আমরা বলি সিওপিডি। সেই জন্য সিওপিডি অসুখটা সাধারণত যুবকদের বা মধ্যবয়স্কদের হয় না, বুড়োদের হয়। ব্রঙ্কাইটিস হয়ে এমফাইসিমা হয়ে সিওপিডি হতে অনেক সময় লাগে। তাহলে 50 বছরের ওপরে কোনো ব্যক্তির যদি দেখা যায় তার অনেক দিন ধরে কাশি আছে, তার সঙ্গে প্রতিবার কাশির সঙ্গে প্রচুর কফ বা স্পুটাম বেরোচ্ছে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট অথবা একটু কাজ করলে বা হাঁটাচলা করলে তখন হাঁপিয়ে পড়ছে, তখন ধরে নিতে হবে যে ওই ব্যক্তি সিওপিডি অসুখের দ্বারা আক্রান্ত। এখন আমরা একজন ক্রনিক হাঁপানির রোগী থেকে একজন সিওপিডি এর রোগীকে কেমনভাবে আলাদা করব সেটা নিয়ে আলোচনা করব। হাঁপানি এবং সিওপিডি অসুখের মধ্যে পার্থক্যগুলো হলো: 1. হাঁপানি ছোট থেকে বড় যে কোনো বয়সেই হয়, সেখানে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অসুখটা সাধারণত 50 বছরের বেশি বয়সের লোকেদের দেখা যায়। 2. ক্রনিক হাঁপানিতে স্মোকিং এর হিস্ট্রি থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু সিওপিডি অসুখে স্মোকিং এর হিস্ট্রি থাকতেই হবে। 3. ক্রনিক হাঁপানিতে সাধারণত অ্যালার্জির একটা হিস্ট্রি পাওয়া যায়, যেমন এরা আগের থেকে সাধারণত ডাস্ট অ্যালার্জি, ড্রাগ অ্যালার্জি, রাইনাইটিস, একজিমা, আর্টিকেরিয়া প্রভৃতি রোগ থেকে ভুগতে থাকে। সেখানে সিওপিডি রোগীদের ক্ষেত্রে এই রকম কোনো অ্যালার্জির হিস্ট্রি পাওয়া যায় না। 4. ক্রনিক হাঁপানি রোগীদের পরিবারের অন্যান্য লোকেদের মধ্যেও হাঁপানির একটা হিস্ট্রি পাওয়া যায়, সেখানে সিওপিডি রোগীদের পরিবারের অন্যান্য লোকেদের মধ্যে কিন্তু সিওপিডি অসুখের কোনো হিস্ট্রি পাওয়া যায় না। 5. হাঁপানির প্রধান উপসর্গ হলো শ্বাসকষ্ট, টাইটনেস অফ চেস্ট, তার সঙ্গে অল্প স্বল্প কিছু কাশি এবং ওই কাশির সঙ্গে অল্প স্বল্প কিছু কফ বা স্পুটাম বেরোনো। সেখানে সিওপিডি এর প্রধান উপসর্গ হলো খুব কাশি এবং তার সঙ্গে প্রচুর কফ বা স্পুটাম বেরোনো। শ্বাসকষ্ট সিওপিডি অসুখের প্রধান উপসর্গ নয়। সিওপিডি রোগীদের তখনই শ্বাসকষ্ট হয় যখন তাদের ফুসফুস খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন সিওপিডি রোগীরা একটু বেশি পরিশ্রম করলে অথবা হাঁটাচলা করলে ও তাদের শ্বাসকষ্ট হতে পারে। 6. ক্রনিক হাঁপানি রোগটার বৈশিষ্ট্য হলো এতে অর্থাৎ হাঁপানিতে ইন্টারমিটেন্ট বা মাঝে মাঝে অ্যাটাক হয় এবং দুটো অ্যাটাকের মধ্যে রোগী সাধারণত উপসর্গবিহীন সিমটম ফ্রি থাকে। অবশ্য ক্রনিক হাঁপানিতে দুটো অ্যাটাকের মধ্যে কোনো উপসর্গবিহীন সময় বা পিরিয়ড নাও থাকতে পারে। সেখানে সিওপিডি রোগটার বৈশিষ্ট্য হলো এটা একটা প্রোগ্রেসিভ অসুখ, অতএব যত দিন যাবে সিওপিডিতে ততই ফুসফুস ড্যামেজ হতে থাকবে এবং রোগী খারাপ হতে থাকবে। হাঁপানি কোনো প্রোগ্রেসিভ অসুখ নয়, অতএব যত দিন যাবে হাঁপানিতে ততই ফুসফুস ড্যামেজ হতে থাকবে না,
এবং রোগী খারাপ হবে না। পয়েন্ট 7, হাঁপানি রোগীর স্পুটাম পরীক্ষা করলে ওতে ইওসিনোফিলের সংখ্যা বেশি পাওয়া যাবে। সেখানে সিওপিডি রোগীর স্পুটাম বা কফ পরীক্ষা করলে তাতে নিউট্রোফিলের সংখ্যা বেশি পাওয়া যাবে। পয়েন্ট 8, হাঁপানি রোগের আরও একটা বৈশিষ্ট্য হলো ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড ড্রাগসগুলো ইনহেলার বা রোটাহেলার হিসেবে নিলে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। সেখানে সিওপিডিতে ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড ড্রাগসগুলো ইনহেলার বা রোটাহেলার হিসেবে নিলে স্যাটিসফ্যাক্টরি রেসপন্স পাওয়া যায় না। এই হলো একজন ক্রনিক হাঁপানির রোগী এবং একজন সিওপিডিতে আক্রান্ত রোগীর মধ্যে পার্থক্যগুলো। এখন আমরা আলোচনা করব ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি রোগের চিকিৎসা সম্বন্ধে। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি রোগের চিকিৎসা প্রায় ক্রনিক হাঁপানির মতন। ব্রঙ্কোডাইলেটরস, স্টেরয়েডস, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস এবং তার সঙ্গে অ্যান্টিবায়োটিক। ব্রঙ্কোডাইলেটরস হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো সাধারণত ফরমেটেরল, সালমেটেরল, সালবিউটামল, টার্বুটালিন ইত্যাদি এবং ইত্যাদি। এ সবই আমি আমার আগের হাঁপানির ভিডিওতে সবকিছু ব্যাখ্যা করেছি। স্টেরয়েডস ড্রাগসগুলোর মধ্যে যেগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো বুডেসোনাইড, ফ্লুটিকাজোনস, মোমেটাজোনস ইত্যাদি এবং ইত্যাদি। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস হিসাবে যে দুটো ড্রাগস ব্যবহার করা হয় সেই দুটো ড্রাগস হলো ইপ্রাট্রোপিয়াম এবং ট্রায়োট্রোপিয়াম। এদের মধ্যে যে কোনো একটা। এর সবই প্রয়োগ করা হয় ইনহেলার বা রোটাহেলার বা নেবুলাইজারের মাধ্যমে, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক। ক্রনিক হাঁপানির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের খুব একটা ভূমিকা থাকে না। সেখানে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা অনেক বেশি থাকে। এখানে কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওই রোগীর চিকিৎসকের ওপর এবং স্পুটামের কালচারের ওপর। এই হলো ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি রোগের ওপর আমার একটা ছোট্ট আলোচনা। ধন্যবাদ। হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ওপর বাংলায় সহজ করে লেখা আমার একটা ছোট্ট বই আছে। আশা করি এই বইটা আপনাদের সবারই উপকারে আসবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ওই বইটা কেনার জন্য। এই বইটা কিনতে ভিডিওতে দেওয়া QR কোডটা স্ক্যান করলে লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটে। সেজন্য আমি অনুরোধ করব আপনারা এই বইটা কিনলে আপনার 219 টাকায় এই বইটা আপনি পেয়ে যাবেন।